ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বায়োলজি শেখো। আজকে আমরা কথা বলবো অ্যানিমেল কিংডম নিয়ে। আমি তোমাদেরকে কথা দিয়েছি এনসিইআরটি পড়াবো, এনসিইআরটি পডকাস্ট হবে, সম্পূর্ণভাবে এনসিইআরটির প্রত্যেকটা প্যারা তোমরা বুঝতে পারবে। আজকের এই প্রিমিয়ার বা লাইভ সেশনে আমরা অ্যানিমেল কিংডম খুব ভালো করে পড়ার চেষ্টা করব, যাতে এনসিইআরটির একটা ওয়ার্ডেও আমাদের কোনো ডাউট না থাকে। লাইন তো পরের জিনিস। এনসিইআরটি পডকাস্ট মানে এটা কোনো দিন নয় যে শুধুমাত্র এনসিইআরটি লাইন পড়ে পড়ে আমরা মানেটা দেখব। এনসিইআরটি পডকাস্ট জানার জন্য বা পড়ার জন্য আমাদেরকে আগে থেকেই বেসিক কিছু টার্ম, বেসিক কিছু কনসেপ্ট নিতে হবে। তাই কিছু কথা আমি তোমাদের সঙ্গে মুখে মুখে বলবো, তোমরা রাজি তো? মুখে মুখে বলবো, মুখে মুখে আমাদের আলোচনা হবে। মুখে মুখে আলোচনা হলেই দেখবে কিছু জিনিস চ্যাপ্টার শুরু করার আগেই অলরেডি জেনে গেছো। অ্যানিমেল কিংডম, অ্যানিমেল মানে কি? প্রাণী, কিংডম মানে রাজ্য, অর্থাৎ একটা বড় সমগ্র একটা রাজ্য আছে যার মধ্যে বিভিন্ন অ্যানিমেল আছে, প্রাণী আছে। এই অ্যানিমেল কিংডমের মধ্যে প্রচুর প্রাণী আছে। এনসিইআরটি বলছে প্রায় 1 মিলিয়ন অ্যানিমেল কিন্তু আমরা দেখতে পাই। এই 1 মিলিয়ন অ্যানিমেল আমরা যদি স্টাডি করতে চাই, সহজে করতে পারবো কি পারবো না? একটা উদাহরণ দিই। ধরো তোমার পাড়ায় অনেক ছোট ছেলে আছে, মাঝারি বয়সের ছেলে আছে, তোমরা 11-12 পড়ো, তোমাদের বয়সে ছেলে আছে। বলা হচ্ছে একটা দৌড় প্রতিযোগিতা হবে, আর বাচ্চা থেকে একদম শুরু করে তোমাদের বয়স পর্যন্ত সবাইকে দৌড়াতে শুরু করেছে। কিসের জন্য দৌড়ানো হচ্ছে? না, এখান থেকে বেছে যারা ভালো হবে তাদেরকে, ভালো যাদের প্রতিভা আছে তাদেরকে ভালো জায়গায় খেলতে নিয়ে যাবে। এবার বলো, ওই যে দৌড়াচ্ছে সবাই মিলে, ছোট বাচ্চা থেকে শুরু করে তোমরা 11-12 এখান থেকে কি কোনোদিন ভালোভাবে ইভ্যালুয়েট করা যাবে যে কার মধ্যে পোটেনশিয়াল আছে? নর্মাল জিনিস, যারা বড় আছে তারা আগে দৌড়াবে। সুতরাং কোনো একটা জিনিসের স্টাডি করার জন্য আমাদেরকে প্রথমেই একই লেভেলে ভাগ করে নিতে হবে। যদি ভাগ করে নিই তাহলে আমাদের পক্ষে পরবর্তী স্টাডিটা করা সহজ হবে। অর্থাৎ ভাগ করে নিয়ে আমরা একটা গ্রুপ করব, ছোট ছোট গ্রুপ করে তাকে পড়ব। এবার তোমরা নিশ্চয়ই জানো সব থেকে বড় ট্যাক্সোনমিক্যাল হায়ারার্কির যে ট্যাক্সাটা, তার নাম কি? কিংডম। তার জাস্ট নিচে, অর্থাৎ কিংডমের থেকে ছোট যেটা, তার নাম কি? ফাইলাম। আমরা ট্রিক্সটাও জানি, কিপ, পট, ক্লিন, আদার, ফ্যামিলি, গেট, সিক। তাহলে কিপ ফর কি? কিংডম, পট ফর ফাইলাম, তারপরে কি আসবে? ক্লাস। তাহলে আমরা এখানে কি পড়বো? ফাইলামের নাম পড়বো অ্যানিমেলের মধ্যে। প্রথমে তোমাদেরকে ফাইলামের নামগুলো আমি মুখস্থ করে দিই, কারণ ফাইলামের নামগুলো বারবার বারবার গিয়ে পড়বে, বারবার গিয়ে ঝামেলা হবে। আমি একদম ইভলিউশন অনুযায়ী, অর্থাৎ যে একদম সরল সেখান থেকে ধীরে ধীরে জটিলের দিকে আমরা যাব। আমি ভাগ করেছি একে 5-5-1। কটা ভাগ করেছি? 5-5-1। 5টাকে ধরেছি খুব অনুন্নত টাইপ, 5টাকে ধরেছি একটু উন্নত, আর একটা হচ্ছে সব থেকে অনুন্নত। তাহলে প্রথম যে অনুন্নত 5টা আছে তার নামগুলো মুখস্থ করি একটু। এই 5টার মধ্যে একটা থাকবে সেপারেট, দুটো দুটো জোড়া থাকবে। দুটো দুটো কি থাকবে? জোড়া। এই আঙুলটা যেমন করে রেখেছি। এ একটার নাম হলো পরিফেরা। কি নাম? পরিফেরা। এটাকে আমরা বলে থাকি স্পঞ্জের ফাইলাম। একটা গেল, এটা সেপারেট। এবার এই দুটো একসঙ্গে উচ্চারণ করবো যখনই পড়বো। একটা নাম হলো সেলেন্ট্রিটা, আর একটা নাম হলো টিনোফোরা। কি কি পেলাম? সেলেন্ট্রিটা, টিনোফোরা। এখানে পাবো দুটো জিনিস একই রকমের নাম, একই সঙ্গে উচ্চারণ করি, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কহেলমিনথিস। কেন 5টা নাম আলাদা আলাদা এইভাবে পড়ছি আমরা? পরবর্তীতে গিয়ে আমি যুক্তি সব কিছু দেখতে পাবে। তাহলে 5টা নাম মুখস্থ হলো। রিপিট করো, রিপিট উইথ মি। পরিফেরা, সেলেন্ট্রিটা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাস্কহেলমিনথিস। 5টা গেল। এরপর থাকছে এর পরের 5টা। এই 5টা কি কি? একটু তুলনামূলক উন্নত এদের থেকে। 1 নম্বরে অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডেটা। কটা হলো? 5টা। অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, একাইনোডার্মাটা, হেমিকর্ডেটা। 5-5-1। শেষে পড়ে থাকছে একটা। এই একটা হচ্ছে সব থেকে উন্নত। এটা কি? এটা হলো কর্ডেটা। কর্ডেটা মানে যেটা আমরা ভার্টিব্রেট যাদেরকে বলে থাকি, যাদের নোটোকর্ড পেজেন থাকে। নোটোকর্ড কি জিনিস? এক্ষুনি পড়বো। তো এই যে ভাগগুলো করেছি, এই ভাগগুলো কি এমনি এমনি হয়ে গেছে? না, এই ভাগগুলো প্রচুর বৈশিষ্ট্যের উপর বেস করে হয়েছে। এটাকে এনসিইআরটি বলছে বেসিস অফ ক্লাসিফিকেশন। কটা জিনিসের উপর বেস করে হয়েছে সেটা আমরা একটু পরে দেখব। দেখতে পাবো 6টা জিনিসের উপর বেস করা হয়েছে। 6টা জিনিসের নামও আমাদেরকে মুখস্থ করতে হবে, কারণ তা না হলে এই যে ভাগটা হয়েছে এখানকার কোশ্চেন করবে। এই কোশ্চেনগুলো কিভাবে করবে? চ্যাপ্টারটা একটু যখন ধীরে 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 শুরু করব সব বুঝতে পারবে আমি, এবং সেখানে বলেও দেব। প্রথম যে ভাগটাকে একদম লক্ষ্য রাখা হয়েছে সেটা হচ্ছে সেলের অর্গানাইজেশন কি, বডি অর্গানাইজেশন কি। আমরা জানি যে ইউক্যারিওটস হচ্ছে অ্যানিমেলস। অ্যানিমেল পুরোটা হচ্ছে ইউক্যারিওটিক সেল দ্বারা গঠিত। এবার বলো, ইউক্যারিওটিক ইউনিসেলুলার যে সমস্ত প্রাণী, তারা কি অ্যানিমেলের মধ্যে পড়বে? না, কারণ স্যার আমরা এনসিইআরটি লাইন পড়েছি। ইউনিসেলুলার ইউক্যারিওট কোথায় আসবে?
প্রোটিস্টার মধ্যে। কোথায় আসবে? প্রোটিস্টার মধ্যে। তাহলে এখানে যত প্রাণী পাবো সবাই মাল্টিসেলুলার। এটা কার কথা? এনসিইআরটির কথা। এনসিইআরটি বলছে অল অ্যানিমেলস আর মাল্টিসেলুলার, তার মানে কি একাধিক সেল পাবো। এবার একাধিক সেল চারটে ভাবে থাকতে পারে। কটা ভাবে থাকতে পারে? চারটে ভাবে থাকতে পারে। প্রথম কি? সেলুলার অর্গানাইজেশন, টিস্যু অর্গানাইজেশন, অর্গান অর্গানাইজেশন, অর্গান সিস্টেম অর্গানাইজেশন। অর্গানাইজেশন মানে কি? ধরতে পারো একটা মানে আমরা অর্গানাইজেশন মানে বেসিক্যালি কি বলি? সংস্থা। এখানে ধরতে পারো একটা কম্পোজিট জিনিস। প্রথমে পড়ছি সেলুলার অর্গানাইজেশন। সেলুলার অর্গানাইজেশন মানে কি? অর্থাৎ কতগুলো সেল যখন পরপর যুক্ত হয়ে একটা প্রাণী তৈরি করবে তখন তাকে বলবো আমরা সেলুলার অর্গানাইজেশন। এখন এই সেল যদি একসঙ্গে অনেকগুলো থাকে, এটা কিন্তু তোমরা অনেক সময় শুনেছো যে অনেকগুলো সেল একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করে টিস্যু বা কলা। তাহলে কি সেলুলার অর্গানাইজেশনটা কি টিস্যু বলা হচ্ছে? না। টিস্যুর সংজ্ঞাটা খুব ভালো করে একটু মন দিয়ে শোনো, মুখস্থ হয়ে যাবে। টিস্যু তাকেই বলবো যারা যে সমস্ত সেলগুলো এক জায়গা থেকে উৎপত্তি লাভ করবে এবং জেনারেলি একই কাজ করবে, ফাংশনালি সেম হবে, তাদেরকে আমরা বলবো টিস্যু। তাহলে স্যার এখানে সেলুলার অর্গানাইজেশনে কি পার্থক্য? এখানে এই যে ছোট 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 সেলগুলো যুক্ত হয়ে বলছি না সেলুলার অর্গানাইজেশন তৈরি করে, এর প্রত্যেকটা সেলের ডিভিশন অফ লেবার দেখতে পাই। প্রশ্ন হবে ডিভিশন অফ লেবার কি? ডিভিশন মানে ভাগ, লেবার মানে কার্য। অর্থাৎ প্রত্যেকটা সেলে কাজ ভাগ করে দেওয়া হয়েছে। এই যে প্রত্যেকটা ছোট 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 সেল মিলে সেল অর্গানাইজেশন করেছে, এখানে প্রত্যেকটা সেল এক একটা করে দায়িত্ব পালন করবে। কেউ দেখা যাবে রিপ্রোডাকশনে হেল্প করছে, কেউ দেখা যাবে ডাইজেশনে হেল্প করছে, কেউ দেখা যাবে রেসপিরেশনে হেল্প করছে। জাস্ট ফর উদাহরণ আমি বলছি আর কি। কেউ এক্সপ্রেশনে হেল্প করছে, এগুলো কিন্তু বেসিক্যালি দেখতে পাওয়া যাবে। এবার এই ধরনের সেল যদি যুক্ত থাকে তখন তাকে আমরা বলবো সেলুলার অর্গানাইজেশন। এটা কিন্তু টিস্যু নয়। এর পরের জাস্ট উপরের স্টেপটা আছে টিস্যু। তার মানে কি? অনেকগুলো সেল যদি একই জায়গা থেকে উৎপত্তি লাভ করে, একই সঙ্গে কাজ করে একই রকম, তখন তাকে আমরা কি বলবো? টিস্যু অর্গানাইজেশন। সব থেকে নিচের যেটা পড়লাম সেলুলার অর্গানাইজেশন, এখানে আসবে প্রথম যে ফাইলাম তার নাম কি বলেছিলাম? পরিফেরা। কি নাম পড়েছিলাম? পরিফেরা। মনে থাকবে, পি ফর পরিফেরা। কোথায় আসবে ওটা? সব থেকে প্রথম সেলুলার অর্গানাইজেশন। এরপর পড়বে টিস্যু অর্গানাইজেশন। পরিফেরার পরে যে দুটো টার্ম পড়েছিলাম তারা আসবে টিস্যুর মধ্যে। কি? সিলিন্ট্রিটা এবং টিনোফোরা। কি কি আসবে? সিলিন্ট্রিটা এবং টিনোফোরা। এরা কোথায় আসবে? এরা আসবে টিস্যু অর্গানাইজেশন। মানে কি? এদের টিস্যু আছে, অর্থাৎ ডিফারেন্ট ডিফারেন্ট টিস্যু ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করে। এই দুটো যখনই হয়ে গেল টিস্যু অর্গানাইজেশন, এর পরের যে দুটো পড়ে আছে প্লাটি হেলমিনথিস, অ্যাস্ক হেলমিনথিস, এখানে আমরা গিয়ে দেখতে পাবো অর্গান তৈরি হয়েছে, অর্গান অর্গানাইজেশন। অর্থাৎ কিছু কিছু জিনিস আমাদের বডির মধ্যে সিস্টেম দেখতে পাই, নার্ভাস সিস্টেম, এন্ডোক্রাইন সিস্টেম, ডাইজেস্টিভ সিস্টেম, সার্কুলেটরি সিস্টেম। এদের বডির মধ্যে সিস্টেম কিন্তু থাকবে না, কিন্তু কিছু কিছু অর্গান থাকবে। যেমন যেমন কথার জন্য ধরো জাস্ট উদাহরণ দিয়ে আমি বোঝাতে চাইছি, ধরো সার্কুলেটরি সিস্টেমে বিভিন্ন ধরনের ভেসেল থাকে, হার্ট থাকে। এদের ধরো কথার জন্য বলছি যে কোনো একটা অর্গান প্রেজেন্ট থাকলো, ধরো হার্ট আছে প্রেজেন্ট। অথবা ধরো আমাদের বডিতে বিভিন্ন ধরনের এন্ডোক্রাইন গ্ল্যান্ড পাওয়া যায়, টোটালটা নিয়ে এন্ডোক্রাইন সিস্টেম। এদের দেখা যাবে কিছু কিছু এন্ডোক্রাইন গ্ল্যান্ড প্রেজেন্ট, পুরো সিস্টেম প্রেজেন্ট নেই। তাহলে এদেরকে আমরা কি বলবো? অর্গান অর্গানাইজেশন, অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। আর যাদের মধ্যে সম্পূর্ণ সিস্টেম ডেভেলপ থাকবে তাদেরকে বলবো অর্গান সিস্টেম। এটা কোথা থেকে দেখতে পাই? আফটার অ্যাস্ক হেলমিনথিস। অ্যাস্ক হেলমিনথিসের পর দেখতে পাই আমরা কি? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, তারপর কি বললাম? একাইনোডার্মাটা, হেমিকর্ডেটা এবং কর্ডেটা। এগুলোতে আমরা কি দেখতে পাই? এগুলোতে দেখতে পাই অর্গান সিস্টেম অফ অর্গানাইজেশন। এই যে বেসিক টার্মগুলো বললাম এগুলোই প্রথম বুঝলে, এরপর চলো পুরোপুরি আমরা এনসিইআরটির উপর ফোকাস করি। এবার আমরা এনসিইআরটির প্রত্যেকটা লাইন বাই লাইন পড়ার চেষ্টা করব এবং সেগুলোকে বোঝার চেষ্টা করব। অলরেডি তোমাদেরকে বেসিক জিনিস বলেছি, এবার প্রত্যেকটা জিনিস পড়বো, সেটা কি করে সামারাইজ করতে হয়, কি করে মনে রাখতে হয়, বা কোন জিনিসটা আগে থেকে পড়বো সেটা বলে দিই। দেখো প্যারা কিভাবে শুরু হচ্ছে? অ্যানিমেল কিংডম। এখানে দুটো জিনিস পড়তে হবে, আগেই বলেছি। একটা হলো বেসিস অফ ক্লাসিফিকেশন আর একটা হলো ক্লাসিফিকেশন অফ অ্যানিমেল। অর্থাৎ বেসিস অফ ক্লাসিফিকেশন মানে কি? এই যে ছটা জিনিসের নাম বললাম না প্রথমেই, সেই ছটা জিনিস, অর্থাৎ সেলুলার অর্গানাইজেশন বা বডি লেভেল অর্গানাইজেশন কি, তারপর কি সিমেট্রি দেখতে পাবো ওর মধ্যে। এই যে ছটা ভাগ আছে, এই ছটা ভাগকেই আমরা পড়বো ধীরে ধীরে এক এক করে। ওকে, সেটার বেসিসে আমরা ক্লাসিফিকেশন দেখবো। তাহলে বেসিস অফ ক্লাসিফিকেশনটা প্রথমে বুঝবো, তারপর আমরা অ্যানিমেল কিংডমের ভিতরে প্রবেশ করব। আজকে বেসিস অফ ক্লাসিফিকেশনটা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করব, তারপরে দিন আমরা অ্যানিমেল কিংডম পড়বো। ওকে, চলো। প্রথমেই এনসিইআরটি যখন শব্দ শুরু করছে বলছে হোয়েন ইউ লুক অ্যারাউন্ড, তুমি যখন তোমার চারপাশে দেখো, ইউ উইল অবজার্ভ ডিফারেন্ট অ্যানিমেল। অফকোর্স আমরা আমাদের চারপাশে দেখলে প্রচুর প্রাণী দেখতে পাই, উইথ ডিফারেন্ট স্ট্রাকচার অ্যান্ড ফর্মস। নানা ধরনের শেপ তাদের থাকে এবং তাদের বিভিন্ন ধরনের গঠন থাকে। স্ট্রাকচার মানে গঠন, ফর্ম মানে হলো শেপ। বিভিন্ন ধরনের আকৃতিযুক্ত আমরা প্রাণী দেখতে পাই।
অ্যাজ ওভার এ মিলিয়ন মানে কি প্রায় 10 লাখের থেকেও বেশি। ওভার এ মিলিয়ন, 1 মিলিয়ন মানে 10 লাখ, প্রায় 10 লাখের থেকে বেশি স্পিসিস অফ অ্যানিমেল হ্যাভ বিন ডেসক্রাইবড টিল নাও। এতদিন পর্যন্ত আমরা 10 লাখেরও বেশি প্রাণী খুঁজে পেয়েছি এবং তাদেরকে ডেসক্রাইব করেছি। দ্য নিড ফর ক্লাসিফিকেশন বিকামস অল দ্য মোর ইম্পর্টেন্ট। এবার এত যে প্রাণীকে ডিসক্রাইব করেছি, আমি কোনো একটা প্রাণীকে আজকে খুঁজে পেলাম, তাকে স্টাডি করবো, কিভাবে করতে যাব? তার জন্য ক্লাসিফিকেশনের প্রয়োজনীয়তা, যেটা তোমাদেরকে অলরেডি আমি বুঝিয়েছি। বলছে দ্য ক্লাসিফিকেশন অলসো হেল্প ইন অ্যাসাইনিং এ সিস্টেমেটিক পজিশন টু নিউলি ডিসক্রাইব স্পিসিস। এবার ধরো কথার জন্য বলছি, প্রতিনিয়ত আমাদের কিন্তু নতুন প্রাণীর সন্ধান পাই আমরা, এবং সেইগুলোকে বিজ্ঞানী যারা আছেন তারা স্টাডি করেন এবং সেই অনুযায়ী সেটাকে রিপোর্ট সাবমিট করে, তার ডেসক্রিপশন ওনারা দেন। এবার এই যে ডেসক্রিপশনটা ওনারা দিচ্ছেন, এটা যদি কেউ পড়তে চায় নতুন প্রাণী, তাকে তো একটা নির্দিষ্ট ভাগের মধ্যে থাকতে হবে, তবে সহজে পড়া যাবে। ধরো কথার জন্য বলছি, তোমার বাজারে অনেক দোকান আছে, কোনো একটা দোকান নতুন হয়েছে, সে দেখবে ফেসবুক বা কোনো জায়গাতে অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। এবার সে যদি তার লোকেশনটা না দেয়, তুমি সেই দোকানে গিয়ে পৌঁছাতে পারবে না। তার মানে এখানে এই যে ক্লাসিফাই করা গ্রুপে, এটা হচ্ছে এক প্রকার লোকেশন, যেখানে গিয়ে তুমি ডাইরেক্টলি সেই নতুন প্রাণীটাকে খুঁজে পাবে। ওকে, এবার বেসিস অফ ক্লাসিফিকেশনে ঢুকি, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট আমাদের জায়গা। বলছে ইন স্পাইট অফ ডিফারেন্স ইন স্ট্রাকচার and form of different animal, there are fundamental feature common to various individual in relation to the arrangement of cell. তাহলে সেলের অ্যারেঞ্জমেন্টে আমরা কি দেখতে পাই? কম বেশি একই রকমের ফিচার্স কিন্তু দেখতে পাই। কি কি ফিচার্স? যেমন অ্যারেঞ্জমেন্ট অফ সেল, বডি সিমেট্রি, নেচার অফ সিলাম, প্যাটার্নস অফ ডাইজেস্টিভ, সার্কুলেটরি, রিপ্রোডাক্টিভ সিস্টেম। এই নিচের যে সিস্টেমগুলো আছে, ডাইজেস্টিভ, সার্কুলেটরি, রিপ্রোডাক্টিভ, এগুলো নিয়ে এখানে ভাগ নেই। তবে তোমাদের জন্য আমি একটা সুন্দর ছক প্রস্তুত করেছি, যেটা আমি তোমাদেরকে পুরো চ্যাপ্টার যখন কভার হবে সেখানে গিয়ে করিয়ে দেব। দিস ফিচার আর ইউজড অ্যাট দ্য বেসিস অফ অ্যানিমেল ক্লাসিফিকেশন অ্যান্ড সাম অফ দ্য ডিসকাসড হিয়ার। এর মধ্যে কিছু জিনিস আছে যারা ক্লাসিফিকেশন একদম বেস, যাদের উপর ভিত্তি করে আমরা ভাগগুলো করেছি, শ্রেণী বিভাগ করেছি, সেগুলো কিছু এখানে ডিসক্রাইব করা হয়েছে, সেগুলো নিয়ে আজকে আমরা পড়ব। সব থেকে প্রথম কি? লেভেল অফ অর্গানাইজেশন। এই জিনিসটাকে আমি তোমাদেরকে বলছিলাম বডি অর্গানাইজেশন। তো বেসিক্যালি বডি অর্গানাইজেশন সম্পর্কে কি বলছে? বলছে দো অল মেম্বার্স অফ অ্যানিমেলিয়া আর মাল্টিসেলুলার। এটা কিছুক্ষণ আগেই তোমাদেরকে আমি বলেছি যে আমরা অ্যানিমেলিয়াতে, অর্থাৎ অ্যানিমেল কিংডমের মধ্যে কোনো ইউনিসেলুলার প্রাণী পাবো না, সবাই হবে মাল্টিসেলুলার, অর্থাৎ একের অধিক সেল দ্বারা গঠিত হয়। অল অফ দেম ডোন্ট এক্সিবিট দ্য সেম প্যাটার্ন অফ অর্গানাইজেশন অফ সেল। অলরেডি তোমাদেরকে বলেছি যে মাল্টিসেল থাকতে পারে, কিন্তু সবাই অর্গান সিস্টেম গঠন করে না, অথবা সবার মধ্যে টিস্যু দেখতে পাই না, কারোর মধ্যে অর্গানও দেখতে পাই না। তাহলে 4 ভাগে দেখতে পেয়েছিলাম, সেই 4টেই পরপর আছে, পড়ছি আমরা। ফর এক্সাম্পল ইন স্পঞ্জ। স্পঞ্জ কোন ক্যাটাগরিতে আসবে? কার উদাহরণ স্পঞ্জ? স্পঞ্জ হলো পরিফেরার উদাহরণ। আমি এখানে লিখে রাখি পরিফেরা। স্পঞ্জ তাহলে কার উদাহরণ? পরিফেরা ফাইলামের উদাহরণ। দ্য সেলস আর অ্যারেঞ্জড এ লুজ সেল অ্যাগ্রিগেটস, অর্থাৎ লুজ মানে খুব আলগাভাবে সেলগুলো যদি যুক্ত থাকে, যেমন কোনো একটা পুঁথির মালা, সব পুঁথিগুলোকে যদি ধরো সেল, তারা যদি একটা সুতো দিয়ে আলগাভাবে যুক্ত থাকে, যেমন দেখতে হবে, ঠিক এদেরও ব্যাপারটা সেরকমই, খুব আলগাভাবে থাকে। খুব উন্নত যেহেতু প্রাণী নয়, এদের গঠনটা, ওদের যে ফর্মটা, ওটা কিন্তু খুব উন্নত শ্রেণীর কিছু নয়। দ্যাট ইজ দে এক্সিবিট সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন। এই যে এরা লুজ এগ্রিগেট হিসেবে থাকে, এটাকে আমরা কি বলে থাকছি? এটাকে আমরা বলছি সেলুলার লেভেল অফ অর্গানাইজেশন, অর্থাৎ সেল একসঙ্গে যুক্ত হয়ে তৈরি করেছে। এরপর আমরা কি পড়বো? এই সেলগুলোই টিস্যু কেন নয়, একসঙ্গে সেল যুক্ত হলে টিস্যু কেন নয়, সেটার এনসাইটি ব্যাখ্যা দিয়েছে। বলছে সাম ডিভিশন অফ লেবার। ডিভিশন অফ লেবার মানে কি হচ্ছে? কাজের ভাগ। প্রত্যেকটা সেল ডিফারেন্ট কাজ করে। এই প্রত্যেকটা যারা একসঙ্গে আছে, এরা যদি সেম কাজ করতো, এদেরকে আমি টিস্যু বলতাম। কিন্তু যেহেতু এদের ডিভিশন অফ লেবার আছে, প্রত্যেকটা সেল আলাদা আলাদা কাজ করে, সেই কারণে এই সেলগুলোকে আমরা টিস্যু বলবো না, এদেরকে সেলুলার অর্গানাইজেশনই বলবো। ডিভিশন অফ লেবার ব্যাখ্যাটি কি লিখেছে? অ্যাক্টিভিটিস, অর্থাৎ ওদের কি কার্য। অকার অ্যামং দ্য সেলস, এই সেলের মধ্যে ডিভিশন অফ লেবার কিন্তু আমরা দেখতে পাই। এতটা পর্যন্তই সেলুলার অর্গানাইজেশনটা শেষ হয়ে গেল, যার উদাহরণ কি পেয়েছি? 1 নম্বর যে ফাইলাম, তার নাম হলো পরিফেরা, এটা এখানে পেয়েছি। এরপর সেকেন্ড যে দুটো ফাইলাম আছে, অলরেডি তোমাদেরকে মুখস্থ করছি, সেলেন্ট্রিটা এবং টিনোফোরা, এদের দুটো আলাদা নামও আছে। এবার দেখো, বলছে ইন সেলেন্ট্রিটা দ্য অ্যারেঞ্জমেন্ট অফ সেল ইজ মোর কমপ্লেক্স। মোর কমপ্লেক্স মানে কি? আগে লুজলি ছিল, এখন একটু টাইট এবং উন্নত হয়েছে, সেই কারণে এদেরকে বলা হচ্ছে মোর কমপ্লেক্স। কি বলা হচ্ছে? মোর কমপ্লেক্স এদের সেলের অর্গানাইজেশনটা। হেয়ার দ্য সেল পারফর্ম দ্য সেম ফাংশন আর অ্যারেঞ্জড ইনটু এ টিস্যু, অর্থাৎ অনেকগুলো সেল এখানে একসঙ্গে যুক্ত থাকে সেল অর্গানাইজেশনের মতোই, কিন্তু এখানে তারা একই যেহেতু কাজ করে, এদের আমরা কি নাম দেবো? এদের নাম দেবো আমরা টিস্যু। কি নাম দেবো? টিস্যু।
অলরেডি ডিসকাস করেছি। হেন্স কল্ড টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, সেই জন্য এটাকে কি বলা হচ্ছে? টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন। অলরেডি সব ডিসকাস করেছি, জাস্ট শোনো, সব কিছু বুঝতে পারবে আস্তে আস্তে, কোনো সমস্যা হবে না। যদি কিছু ডাউট হয় আমাকে ডাইরেক্টলি জিজ্ঞাসা করবে। বলছে স্টিল হাই লেভেল অফ অর্গানাইজেশন দ্যাট ইজ অর্গান লেভেল। এবার টিস্যু লেভেল শেষ হলে কি লেভেল শুরু হয় বলেছিলাম? অর্গান লেভেল। দেখো এখানে শুধুমাত্র সিলেন্ড্রিটার উদাহরণ দিয়েছে, তো এই সিলেন্ড্রিটার ছাড়াও এখানে কে হবে? আর টিনোফোরা, এটা কিন্তু অবশ্যই মনে রেখো। আর টিনোফোরার বানান কিন্তু টি দিয়ে নয়, টিনোফোরার বানান হচ্ছে সি দিয়ে। এখানে সিলেন্ড্রিটার বানান যেমন, এখানে হবে টিনোফোরার বানান, যেটা আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। নর্মালি আমরা টিনোফোরার বানান কি লিখি? TENOPHORA, এটা লিখি, কিন্তু এর সঙ্গে কি যুক্ত করবো তোমরা? সি, তাহলে টিনোফোরা হয়ে গেল। ইজি জিনিস একদম। এরপর আমরা পড়বো, এতটা হলো। এরপর হচ্ছে অর্গান লেভেল অফ সিস্টেম। অর্গান লেভেলে কটা আসবে? দুটো। এইভাবে 5টা ভাগ করেছিলাম না? পরিফেরা, এই দুটো জোড়া, এই দুটো জোড়া। এই দুটো জোড়া তো হয়ে গেছে, সিলিন্ডার টিনোফোরা। এই দুটো জোড়া বাকি আছে, কি নাম? প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসহেলমিনথিস। এরা দুজন কিসের উদাহরণের মধ্যে পড়বে? এরা দুজন পড়বে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন। ওকে, তাহলে অর্গান লেভেল অফ অর্গানাইজেশন কার উপরে? টিস্যু লেভেলের উপরে, একটু বেশি উন্নত। এক্সিবিট বাই মেম্বার অফ কোন কোন ফ্যামিলি দেখতে পাবে? প্ল্যাটিহেলমিনথিস অ্যান্ড দ্য হায়ার ফাইলা হোয়ার টিস্যু আর গ্রুপ টুগেদার টু ফর্ম অর্গানস। এবার অর্গান লেভেল অফ অর্গানাইজেশন অর্গান সিস্টেমেও কিন্তু দেখতে পাবো। অর্গান লেভেল অফ অর্গানাইজেশন অর্গান সিস্টেমেও দেখতে পাবো। তোমাদেরকে যদি কোশ্চেনটা এই ধরনের করে, তখন অ্যান্সার প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসহেলমিনথিস হবে। কখন? যদি বলে যে হুইচ ফাইলাম হ্যাজ অর্গান লেভেল অফ অর্গানাইজেশন অনলি, নো অর্গান সিস্টেম ইজ ফাউন্ড ইন দ্যাট ফাইলা, তখন অ্যান্সার কি হবে? তখন প্ল্যাটিহেলমিনথিস বা অ্যাসহেলমিনথিস হবে। এখানে কি বলছে? যে অর্গান লেভেল এক্সিবিটেড বাই মেম্বার্স অফ প্ল্যাটিহেলমিনথিস অ্যান্ড আদার হায়ার ফাইলা, অর্থাৎ প্ল্যাটিহেলমিনথিসের উপরে যে ফাইলাগুলো আছে, যেমন কি অ্যাসহেলমিনথিস, বাকি এই 5টা আছে। কি কি নাম ছিল? অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, এই যে সমস্তগুলো আছে, এগুলো কিন্তু সব প্ল্যাটিহেলমিনথিসের উপরে, অর্থাৎ এদের সবার অর্গান দেখা যাবে। এবার এদের আরো বেশি উন্নত বলে অর্গানের একটা সিস্টেম দেখা যায়। বোঝা গেছে? গ্রুপ টুগেদার টু ফর্ম অর্গান, ইচ স্পেশাল ফর এ পার্টিকুলার ফাংশন। আমরা জানি প্রত্যেকটা অর্গান একটা নির্দিষ্ট কাজ আছে। আমাদের হার্টের একটা কাজ আছে, আমাদের ব্রেন একটা অর্গান, তার একটা কাজ আছে, চোখ একটা অর্গান, এর একটা কাজ আছে। প্রত্যেকটা অর্গানের ডিফারেন্ট কাজ, লাংসের আলাদা কাজ, সব অর্গানেরই কিন্তু আলাদা আলাদা কাজ পায়। বোঝা গেছে? তাহলে এখানে একটা নাম দিয়েছে প্ল্যাটিহেলমিনথিস, বাকির নামটা এটা একটু মুছে দিই। তাহলে বাকি নামটা কি হবে? বাকি নামটা হবে অ্যাসহেলমিনথিস। ওকে, তাহলে কটা হলো নাম আমাদের ইতিমধ্যে পেলাম? 1 নম্বর সিলেন্ড্রিটা, 2 নম্বর গেল এটা, টিনোফোরা 3 নম্বর, প্ল্যাটিহেলমিনথিস 4 নম্বর, আর অ্যাসহেলমিনথিস 5টা। অর্থাৎ আমরা যে 5টা অনুন্নত ফাইলার নাম বলেছিলাম, সেই 5টা কিন্তু আমাদের এখানে কমপ্লিট হয়ে গেল। এরপর আমরা ঢুকবো একটু উন্নত যারা তাদের। বলছি ইন অ্যানিমেলস লাইক অ্যানিলিডস, আর্থ্রোপোডা, মোলাস্কা, এরপরে কি রয়েছে? দুটো জিনিস, একাইনোডার্মাটা, কর্ডেটা। এখানে একটা জিনিস মিস গেছে, সেটা হলো হেমিকর্ডেটা। হেমিকর্ডেটা কি জিনিস? কিছুই না, কর্ডেটার আগের যে স্টেপ, যেখানে কর্ডেটের মতো কিছু কিছু বৈশিষ্ট্য আছে। কার ভিত্তিতে? নোটোকর্ডের ভিত্তিতে। নোটোকর্ড কি জানা নেই? একটু পরেই পড়বো। এবার কি বলছে? এদের কি দেখতে পাই আমরা? দেখতে পাই অর্গানস হ্যাভ অ্যাসোসিয়েটেড টু ফর্ম ফাংশনাল সিস্টেম, অর্থাৎ অর্গান যুক্ত হয়ে গিয়ে একটা ফাংশনাল সিস্টেম তৈরি করে, যার নাম কি? অর্গান সিস্টেম। ইচ সিস্টেম কনসার্ন উইথ এ স্পেসিফিক ফিজিওলজিক্যাল ফাংশন, দিস প্যাটার্ন ইজ কল্ড অর্গান সিস্টেম। তাহলে অর্গান সিস্টেম আমরা কার দেখতে পাই? এই যে 5টা বড় বড় ফাইলের নাম পড়লাম, তাদের কিন্তু দেখতে পাই। অলরেডি আমি কিন্তু তোমাদেরকে এই নামগুলো মুখস্থ করিয়ে দিয়েছি। আশা করি তোমাদের জন্য খুব ইজি হয়ে যাবে। তোমাদের কোনো কোথাও কিন্তু ডাউট থাকলে আমাকে অবশ্যই জিজ্ঞাসা করে নেবে। এরপর কোশ্চেন, এরপর যে লাইনটা সেটা হলো, বলছে অর্গান সিস্টেম ইজ ডিফারেন্ট গ্রুপ অফ অ্যানিমেল এক্সিবিট ভেরিয়াস প্যাটার্নস অফ কমপ্লেক্সিটিস। আমরা কি দেখতে পাই? এই অর্গান সিস্টেমের মধ্যেও আবার বিভিন্ন কমপ্লেক্সিটি আছে। কারো বেশি উন্নত অর্গান সিস্টেম, কারো কম। নর্মাল জিনিস, আমরা মানুষ, আমরা তুলনামূলক সব থেকে উন্নত। আমাদের যা অর্গান সিস্টেমে লেভেল পাবো, একটা একদম নিচের অ্যানিলিডা, আর্থ্রোপোডা, এদের কিন্তু এত উন্নত পাবো না। আমরা অলরেডি ফ্রগের চ্যাপ্টার পড়েছি। ফ্রগ কোন ক্যাটাগরির মধ্যে আসে? কর্ডেটার ম্যামেলসের মধ্যে। এই ম্যামেলসরা তুলনামূলক অনেক উন্নত। কাদের তুলনায়? অ্যানিলিড, আর্থ্রোপোড, এদের তুলনায়। বোঝা গেছে? ওগুলো ফাইলা, এগুলো ক্লাস, সবগুলোই পরবর্তী জানতে পারবো। জটিলতার কিচ্ছু নেই, ধীরে ধীরে জানতে পারবে। বলছে ফর এক্সাম্পল দ্য ডাইজেস্টিভ সিস্টেম ইন প্ল্যাটিহেলমিনথিস হ্যাজ অনলি এ সিঙ্গেল ওপেনিং টু দ্য আউটসাইড দ্য বডি দ্যাট হ্যাভ সার্ভ অ্যাজ বোথ মাউথ অ্যান্ড অ্যানাস। এবার আমি বললাম যে অর্গান সিস্টেম কারো অনুন্নত, কারো উন্নত। এরকমই একটা উদাহরণ দিয়েছে ডাইজেস্টিভ সিস্টেমের। আমরা জানি মানুষের ক্ষেত্রে আমাদের বডিতে দুটো ছিদ্র আছে। একটা দিয়ে আমরা খাবার খাই, সেটা হলো মাউথ, আর একটা দিয়ে
আমাদের যে পাচিত খাদ্য সেটা বেরোয় সেটা হলো অ্যানাস বা পায়ুছিদ্র বলা হয় থাকে। যারা অনুন্নত প্রাণী যেমন কি প্ল্যাটিহেলমিনথিস, যেমন কি কিসের উদাহরণ দেওয়া হয়েছে প্ল্যাটিহেলমিনথিস, এর ক্ষেত্রে কিন্তু বডিতে একটাই ওপেনিং, সিঙ্গেল ওপেনিং, যেটা বোথ মাউথ এবং অ্যানাস হিসেবে কাজ করে। এবার এটা নিয়ে গবেষণা করো না যে তারা কিভাবে কাজ করে, এটা নিয়ে আমাদের চিন্তার কিছু বিষয় নেই, জাস্ট পড়তে হবে, পড়ে নাও। আমাদের হলে আমাদের চিন্তার বিষয় হতো, এই নিয়ে চিন্তা করে তোমাদের কিছু লাভ নেই। তাহলে এরা যাদের ক্ষেত্রে একটাই ওপেনিং পায়, এরা কি কমপ্লিট, এরা কি উন্নত না? এদেরকে আমরা সেই জন্য কি বলে থাকি, আর কল্ড অ্যাজ ইনকমপ্লিট, এদেরকে আমরা কি বলে থাকি, অসম্পূর্ণ বা ইনকমপ্লিট। বলছে কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হ্যাজ এ টু ওপেনিং, যাদের কমপ্লিট ডাইজেস্টিভ সিস্টেম হবে তাদের আমরা দুটো ওপেনিং পাবো, সেপারেটলি মাউথ এবং সেপারেটলি অ্যানাস। সিমিলারলি দ্য সার্কুলেটরি সিস্টেম মে বি অর টু টাইপস। একইভাবে যেমন ডাইজেস্টিভ সিস্টেম পড়লাম, এটা আমরা কি নিয়ে পড়াশোনা করলাম, এটা আমরা পড়লাম ডাইজেস্টিভ সিস্টেম। ঠিক একইভাবে এখানে আমরা পড়বো সার্কুলেটরি সিস্টেম। সার্কুলেটরি সিস্টেম বেসিক্যালি দু প্রকারের হতে পারে, একটা হলো ওপেন টাইপ আর একটা হলো ক্লোজ টাইপ। ওপেন টাইপ মানে কি, ওপেন মানে খোলা, ক্লোজ মানে বদ্ধ। আমাদের বডিতে রক্ত হঠাৎ করে কোথাও দেখতে পাও না, কারণ আমাদের বডিতে পুরো রক্তটা যায় একটা বিশেষ চ্যানেলের মাধ্যমে বা ভেসেলের মাধ্যমে, যার মধ্যে কি কি পায়, আর্টারি পায়, ভেন পায়, ক্যাপিলারি পায়। এগুলো সব কি, এগুলো সব রক্তকে বদ্ধভাবে নিয়ে যায়। তাই যাদের উন্নত সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই তাদের ক্ষেত্রে আমরা ভেসেল দেখতে পাই, আর ভেসেল যাদের দেখতে পাই তাদের ক্ষেত্রে আমরা কি বলে থাকি না ক্লোজ সার্কুলেটরি সিস্টেম। আর যাদের এই ধরনের কোনো উন্নত জিনিস থাকে না তাদেরকে বলি ওপেন সার্কুলেটরি সিস্টেম। এবার তোমরা নিশ্চয়ই বুঝতেই পারছো, ওপেন মানে অনুন্নতদের দেখা যায়, ক্লোজ মানে উন্নতদের দেখা যায়। তাহলে ওপেন সার্কুলেটরি সিস্টেম তুলনামূলক যারা অনুন্নত প্রাণী তাদের ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো, ক্লোজ একটু উন্নত প্রাণীর ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারবো। ওকে, তাহলে ওপেন সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে কি বলছে দেখো এনসিইআরটি, বলছে ইন হুইচ দ্য ব্লাড ইজ পাম্পড out by the heart ব্লাডটাকে পাম্প করবে and the cells tissues are directly bathed in it। এবং এর ক্ষেত্রে দেখতে পাই সেল এবং টিস্যু বাথেড মানে কি ডুবে থাকা, যেমন এই বাথ টিউবে মানুষ ডুবে থাকে না, ডুবে ডুবে স্নান করে, শুয়ে থাকে, তেমন বাথেড মানে কি ডুবে থাকা, অর্থাৎ রক্তের মধ্যে সেল বা টিস্যুগুলো ডাইরেক্টলি ডুবে থাকবে, সেখান থেকে তাদের রক্তের যে যা কিছু নেওয়ার দরকার, অক্সিজেন, নিউট্রিশন যা কিছু নেওয়ার দরকার সেখান থেকে নেয়। কিন্তু মানুষের ক্ষেত্রে বা উন্নত প্রাণীর ক্ষেত্রে যাদের ক্লোজ টাইপ অফ সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই, এদের ক্ষেত্রে কিন্তু আমরা কোনোভাবেই ক্লোজ সার্কুলেটরি সিস্টেম, ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই না। আমি যে এই 10টা নাম বলেছি না, এই 10টার মধ্যেই কম বেশি কিছু জিনিসে আমরা ওপেন সার্কুলেটরি সিস্টেম দেখতে পাই, ম্যাক্সিমাম সবেতেই। ক্লোজড একমাত্র দেখতে পাই অ্যানিলিডসে, যেটা আমি লাস্টে একদম ছকে থেকে তোমাদেরকে পড়াবো। যদিও মনে রাখো ক্লোজ সার্কুলেটরি সিস্টেম কাদের দেখতে পাই, জেনারেলি কর্ডেট দেখতে পাই, অর্থাৎ যারা কর্ডেটা, যেমন আমরা কর্ডেটা। আর কি কি উদাহরণ আছে আমাদের সবকিছু জানতে পারবো, চাপ নেই কোনো। ক্লোজ সার্কুলেটরি সিস্টেম সম্পর্কে বলছে, ক্লোজ টাইপ অফ সিস্টেম ইন হুইচ দ্য ব্লাড ইজ সার্কুলেটেড থ্রু এ সিরিজ অফ ভেসেলস। একটা সিরিজ অফ ভেসেল থাকবে, পরপর পরপর যুক্ত থাকবে, একদম নেটওয়ার্কের মতো, অফ ভ্যারিং ডায়ামিটার্স, আর্টারি, ভেন অ্যান্ড ক্যাপিলারিস। অর্থাৎ ডিফারেন্ট ডায়ামিটারের হবে। ডায়ামিটার মানে কি, ধরো বিভিন্ন ধরনের আমরা পাইপ দেখেছি, সরু পাইপ, মোটা পাইপ, মাঝারি পাইপ। একইভাবে আর্টারি, ভেন এবং ক্যাপিলারি এদেরও ডায়ামিটার বিভিন্ন হয়, বিভিন্ন এদের মানে এই যে মাঝখানে যে ছিদ্রটা থাকে, মানে পাইপের মাঝখানে বা ভেসেলের মাঝখানে ধরতে পারো, এটা কিন্তু ডিফারেন্ট হতে পারে। আর্টারির ক্ষেত্রে আমরা দেখতে পাই তুলনামূলকভাবে একটু ছোট হয়, ভেনের ক্ষেত্রে একটু বড় হয়, আর ক্যাপিলারি দুটোর মাঝখানে জাংশন হিসাবে থাকে, যেগুলো সার্কুলেটরি সিস্টেম চ্যাপ্টারে সম্পূর্ণ ডিটেলসেই পড়াবো, কোনো টেনশনের কারণ কিন্তু নেই। এটা একটা বেসিক জিনিস সম্পূর্ণভাবে তোমাদের চলে গেল, সেটা হচ্ছে বডি অর্গানাইজেশন কেমন হবে। আশা করি তোমরা পরিষ্কার বুঝতে পেরেছো এখান থেকে যে বডি অর্গানাইজেশন বেসিক্যালি কেমন হবে। প্রথমে পরিফেরার ক্ষেত্রে আমরা দেখতে পাই কি সেলুলার অর্গানাইজেশন, তারপর টিস্যুতে দুটো সেলেন্টিটা, টিনোফোরা, তারপরে কি পড়লো টিস্যু লেভেলের পর অর্গান সিস্টেম, এখানে পড়লো প্লাটিহেলমিনথিস, অ্যাসহেলমিনথিস। তারপর বাকি যে 5টা রয়েছে এদের মধ্যে আমরা কি দেখতে পাই, অর্গান সিস্টেম অফ অর্গানাইজেশন কি কি পড়েছে আবার একবার রিভিশন করি। কি পড়েছিলাম, অ্যানিলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, হেমিকর্ডেটা, একাইনোডার্মাটা, হেমিকর্ডেটা, এবং একটা সব থেকে উন্নত তার নাম হলো কর্ডেটা। এটার মধ্যেও আমরা কি দেখতে পাই, আমরা দেখতে পাই অর্গান সিস্টেম অফ অর্গানাইজেশন। ওকে, আবার দেখেছিলাম যে যাদের মধ্যে অর্গান সিস্টেম আছে তাদের ক্ষেত্রে যে সিস্টেমগুলো আছে, যেমন ডাইজেস্টিভ সিস্টেম হোক, সার্কুলেটরি সিস্টেম হোক, এগুলো কিন্তু ডিফারেন্ট টাইপস অফ হয়ে থাকে। কারোর ক্ষেত্রে খুব উন্নত, যেমন ডাইজেস্টিভ সিস্টেমে যারা খুব উন্নত তাদের ক্ষেত্রে মাউথ এবং অ্যানাসের ওপেনিং আলাদা হয়, যেমন মানুষের, গরু, ছাগল, ভেড়া সবার দেখতে পাও তোমরা আলাদা। কিন্তু যারা অনুন্নত, যেমন প্ল্যাটিহেলমিনথিস, এদের ক্ষেত্রে এই যে ছিদ্র বা ওপেনিংটা এটা কিন্তু একটাই হয় মাউথ এবং অ্যানাসের জন্য, যেমন উদাহরণ কি প্ল্যাটিহেলমিনথিস। একইভাবে আমরা সার্কুলেটরি সিস্টেমের কথা বললাম যে সার্কুলেটরি সিস্টেম দু ধরনের হতে পারে, ওপেন এবং ক্লোজড। ওপেন মানে খোলা, যাদের ব্লাড পাম্প করবে হার্ট এবং সম্পূর্ণভাবে সেল বা টিস্যুতে ডাইরেক্টলি ছড়িয়ে যাবে। আর ক্লোজড মানে একটা চ্যানেলের মাধ্যমে, ভেসেলের মাধ্যমে কিন্তু সেল বা টিস্যুর কাছে গিয়ে পৌঁছাবে। ওকে, এরপর হচ্ছে আমরা পড়বো সিমেট্রি।
সিমেট্রি জিনিসটা তোমরা মরফোলজি অফ ফ্লাওয়ারিং প্ল্যান্টও পড়েছো, এখানে আবার আমরা একটুখানি পড়ার চেষ্টা করব। সিমেট্রি বেসিক্যালি কি, কোনো জিনিসকে ভাগ করার যে প্রবণতা তাকে আমরা বলে থাকি সিমেট্রি। ধরো কথার জন্য বলছি, আমার কাছে এই মুহূর্তে এই হেডফোনটা আছে, একে যদি এই মাঝ বরাবর কাটি, সমান দুটো ভাগে নিশ্চয়ই পাবো, সমান দুটো ভাগে পাবো। এই মাঝ বরাবর কাটা, সেন্টার বরাবর কাটা যেই জিনিসটাকে ডিফাইন করে তাকে আমরা বলে থাকি সিমেট্রি। ওকে, এই জিনিসটাই তিন প্রকারের হতে পারে, একটা হলো অ্যাসিমেট্রিক্যাল, একটা হলো রেডিয়াল সিমেট্রি, একটা হলো বাইল্যাটারাল সিমেট্রি। অ্যাসিমেট্রিক্যাল মানে কি, নর্মাল জিনিস, কোনো জিনিসকে যদি কাটি আর দুটো ভাগে যদি কোনো ভাগেই না মেলে তখন তাকে আমরা বলি অ্যাসিমেট্রি। অ্যাসিমেট্রি জেনারেলি সব থেকে যে অনুন্নত তাকে দেখতে পাই। উদাহরণ কি, পরিফেরা। তাহলে পরিফেরা দেখো সব জায়গায় সিঙ্গেল 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 করেই রয়েছে, বাকিরা কিন্তু একটু জটিলতা পাকাচ্ছে, পরিফেরা কিন্তু সব জায়গায় সিঙ্গেল। সুতরাং অ্যাসিমেট্রির উদাহরণ কি হবে, পরিফেরা। এরপর বাকি যারা পড়ে আছে তাদের মধ্যে দুটো থাকবে যারা কিসের উদাহরণ হবে, রেডিয়াল সিমেট্রি। রেডিয়াল সিমেট্রি মানে কি, ধরো কোনো একটা প্রাণী রয়েছে, ধরো কথার জন্য বলছি, আমি এই উদাহরণটা তুলে নিলাম, এই জিনিসটা পুরো গোল, একে যদি আমি এই বরাবর কাটি দুটো সমান অংশ পাবো, লেখাগুলোকে ছেড়ে দাও, সমান অংশে কাট, এরকম কাটলে দুটো সমান অংশে পাবো, এই বরাবর কাটলেও সমান পাবো, আবার যদি আমি এইভাবে হরিজন্টালি কাটি তবুও কিন্তু দুটো সমান অংশ পাবো। অর্থাৎ সিমেট্রির যে প্লেন যদি একটার অধিক হয় তখন তাকে আমরা বলে থাকি রেডিয়াল সিমেট্রি। অবশ্যই কাটলে দুটো সমান ভাগে ভাগ হতে হবে, সমান ভাগ না হলে সে তো অ্যাসিমেট্রি হয়ে গেল। সমান ভাগে ভাগ হতে হবে এবং একের অধিক যদি প্লেন দিয়ে কোনো জিনিসকে সমান ভাগে ভাগ করা যায় তখন তাকে আমরা বলি রেডিয়াল সিমেট্রি। আর প্রশ্ন, যদি একটা প্লেন দিয়ে কাটা হয় তখন তাকে কি বলবো, তাকে বলা হয় বাইল্যাটারাল সিমেট্রি। এই রেডিয়াল সিমেট্রি সবার কিন্তু দেখা যায় না। দুটো কিংডমের নাম দিয়েছে, দুটো ফাইলামের নাম দিয়েছে যাদের হবে। চল এনসিইআরটিটা আমরা একটুখানি স্টাডি করি। কি বলছে, সিমেট্রি। অ্যানিমেলস ক্যান বি ক্যাটাগরাইজড অন দ্য বেসিস অফ দেয়ার সিমেট্রি। তাদের সিমেট্রির উপর নির্ভর করে অ্যানিমেলকে আমরা ভাগ করতে পারি। স্পঞ্জ আর মোস্টলি অ্যাসিমেট্রিক। তাহলে দেখো তোমাদের খুব পছন্দের যে উদাহরণ স্পঞ্জ, যেটা কাকে রিপ্রেজেন্ট করে, পরিফেরা। তাহলে এই পরিফেরা আমরা কিসে পেলাম, অ্যাসিমেট্রি। এনসিইআরটির এই নোটসগুলো যদি পেতে চাও, আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া আছে, সেখান থেকে কিন্তু অবশ্যই জয়েন করে নাও। আর যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ জয়েন করো না তাদের তো অবশ্যই জয়েন করো, কারণ যতগুলো ক্লাসের আমি শিডিউল দিয়েছি সব ফ্রি অফ কস্টে কিন্তু কম বেশি পাবে। লাইভ ক্লাসগুলো পাবে, রেকর্ডেড ক্লাসগুলো একটু রেস্ট্রিকশনের জন্য আমি দিতে পারবো না। যারা শুধুমাত্র পেড ব্যাচে আছে তারাই রেকর্ডেড ক্লাসগুলো পাবে। দেখো, মানুষের দরকার যে আমি ফ্রি এডুকেশন পাই, আমার উদ্দেশ্য যে মানুষের কাছে ফ্রি এডুকেশন পাঠিয়ে দিই, কিন্তু সমস্ত যে সুবিধা সেই সুবিধাটা আমার পক্ষে দেওয়া সম্ভব নয়, কারণ কিছু কিছু জায়গায় বাউন্ডারি অফ রেস্ট্রিকশন সবার থাকে, আমারও আছে। এই যে লাইভটা তোমরা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ পর এটা ইউটিউবে লাইভ হলে প্রাইভেট হয়ে যাবে, আর যদি গুগল মিটে হয় তাহলে তো পাবেই না তোমরা রেকর্ডেড। আর যেহেতু এই রেকর্ডেড লেকচারটা শুধুমাত্র পেড ব্যাচের জন্য আছে, তোমরা পেড ব্যাচ হয় সোমস ক্লাসরুমের রিমাল ব্যাচ জয়েন করতে পারো, সেখানে গিয়ে আমার এই লেকচারগুলো পেয়ে যাবে, অথবা আমার বায়োলজি শেখো অ্যাপের মধ্যে তোমরা যদি চাও, সেখানে আমি আলাদা করে একটা ফোল্ডার তৈরি করব, খুব কম প্রাইসে রাখবো। যদি তোমরা নিতে চাও আমাকে হোয়াটসঅ্যাপে জানাও, সেইভাবে ডিসিশন নেবো। এখন আমি সেইভাবে কিন্তু ডিসিশন নিইনি, শুধুমাত্র রেমাল ব্যাচে অ্যাভেলেবেলের জন্যই আমার কাছে ডিসিশনটা রয়েছে। এরপর বাকিটাই যাই। অ্যাসিমেট্রি মানে কি, অ্যাসিমেট্রিটা ব্যাখ্যা করছে দেখো, বলছি এনি প্ল্যান দ্যাট পাসেস থ্রু দ্য সেন্টার ডাজ নট ডিভাইড, অর্থাৎ ভাগ করতে পারবে না, দেম ইন্টু ইকুয়াল হাফ, অর্থাৎ দুটো সমান ভাগে ভাগ করতে পারবে না সেন্টার দিয়ে প্লেন চালালেও, তাকে আমরা কি বলবো, অ্যাসিমেট্রি। নর্মাল জিনিস, যে কোনো একটা ধরো অ্যামিবা জাতীয় বা স্পঞ্জ জাতীয় জিনিসকে যদি কাটা হয় তাদেরকে আমরা অ্যাসিমেট্রি পাবো, অর্থাৎ দুদিক সমান নয়, তাদের দুদিক কি হয়, অসমান হয়ে থাকে। এরপর আমাদের আসছে রেডিয়াল সিমেট্রি। বলছে হোয়েন এনি প্ল্যান passes through the central axis of the body divides the organism into two identical half, দুটো সমান এবং ইকুয়াল একই রকম দেখতে ভাগে যদি ভাগ করে তখন তাকে বলা হয় রেডিয়াল সিমেট্রি। এখানে একটা জিনিস অবশ্যই অ্যাড করবে, একের থেকে অধিক প্ল্যানেও কিন্তু রেডিয়াল সিমেট্রিকে ভাগ করা যেতে পারে। উদাহরণ কি, উদাহরণ আছে তিনটে, মাথার মধ্যে ঢুকিয়ে দেবে। দু ভাই ছিল আর একজন এখানে এক্সট্রা যোগ হয়েছে, সিলিন্ড্রিটা টিনোফোরা, এরা তো দু ভাই সব জায়গায় সমান সমান থাকে, এর সঙ্গে যোগ হয়েছে কে, একাইনোডার্মাটা। এটা কিন্তু অবশ্যই মাথার মধ্যে রাখবে, কে যোগ হয়েছে, একাইনোডার্মাটা, বা যাকে একাইনোডার্মস বলা হয়ে থাকে। হ্যাভ দিস কাইন্ড অফ বডি প্ল্যান, তাহলে এদের মধ্যে এই ধরনের কিন্তু বডি প্ল্যান আমরা দেখতে পাই। তাহলে এখানে কটা থাকলো, তিনটে কিন্তু হয়ে গেল। ভালো করে মনে রাখবে, একাইনোডার্মাটাটা ইম্পর্টেন্ট, কারণ এটা ছেলের মাথা থেকে সবসময় বেরিয়ে যায়, সুতরাং এটা কিন্তু কোশ্চেনে দেয় যে একাইনোডার্মাটা কি ধরনের দেখতে পাবো। তোমরা এইভাবে ক্যালকুলেশন করবে, অ্যাসিমেট্রি, তারপরে সিলিন্ড্রিটা টিনোফোর রেডিয়াল, তারপরে ওরা হয়তো বাইল্যাটারাল, ওখানে গিয়ে একাইনোডার্মাটা তোমার বাইল্যাটারাল খুঁজে পাবে, ওইভাবে কিন্তু অ্যান্সার করলে ভুল হয়ে যাবে। একাইনোডার্মাটা অবশ্যই মনে রাখবে, স্টার আমি লাগিয়েছি, তোমরা কিন্তু অবশ্যই স্টার লাগিয়ে নাও। তারপর হচ্ছে অ্যানিমালস লাইক অ্যানিলেরা, আর্থোপোডা, ইটিসি, মানে যারা উন্নত বাকিরা পড়ে আছে, হেমিকর্ডেটা, কর্ডেটা,
হোয়ার দ্য বডি ক্যান বি ডিভাইডেড ইন্টু আইডেন্টিক্যাল লেফট অ্যান্ড রাইট হাফস। যেমন আমাদের মানুষ ধরো, আমার যদি এই বরাবর যদি কেটে দাও, কোনোভাবে যদি কারো শত্রুতা থাকে, আমাকে যদি কাটবে মনে করো, এই বরাবর যদি কাটো, দুটো সমানভাবে পাবে, ডান দিক এবং বাঁ দিক। তখন তাদেরকে আমরা কি বলে থাকি? এক্সিবিট বাইল্যাটারাল সিমেট্রি। তার মানে বাকি যারা করে থাকছে সবার আমরা কি পাবো? বাইল্যাটারাল সিমেট্রি। তাহলে এটাও একটা ভাগ করার প্রসেস। পরিফেরাকে ভাগ করতে পেরেছি, সিলেন্টিটা টিনোফোরাকে ভাগ করতে পেরেছি, বাকি দিকে ভাগ করতে পেরেছি। তাহলে এটাও একটা বেসিস অফ ক্লাসিফিকেশন। এরপর পড়বো ডিপ্লোব্লাস্টিক এবং ট্রিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন। ডিপ্লো বা দুই, ডাই আছে এরকম। ডিপ্লোটাকে আমি পড়ি ডাই। ডাই মানে কি? ডাই মানে আমি পড়ি দুই। আর টিপ্লো এখানে পড়ি ট্রাই। ট্রাই মানে কি? ট্রাই মানে আমি পড়ি তিন। ডিপ্লো মানে দুই, টিপ্লো মানে তিন। তার মানে দুই তিনের কিছু না কিছু এখানে ব্যাপার রয়েছে। এবার শোনো, একটা মানুষ বা যে কোনো প্রাণী যখন ভ্রূণ অবস্থায় থাকে, তার কিছু জার্ম লেয়ার তৈরি হয়। কি তৈরি হয়? জার্ম লেয়ার। এই জার্ম লেয়ার মানে কি? জার্ম লেয়ার মানে কি? এই লেয়ারগুলো থেকেই কি হবে? ওই ভ্রূণটা সম্পূর্ণ শরীরটা গঠিত হবে, তার অর্গান সিস্টেম সবকিছু সেখান থেকে গঠিত হবে। তো একটা উন্নত প্রাণীর ক্ষেত্রে তিনটে লেয়ার দেখতে পাই। সব থেকে বাইরের লেয়ারকে বলি এক্টোডার্ম, তারপরে মাঝের একটা লেয়ার থাকে তার নাম হলো মিজোডার্ম, এবং সব থেকে শেষে বা সব থেকে ভিতরে যে লেয়ারটা থাকে তার নাম হলো এন্ডোডার্ম। আমরা জানি এন্ডো শব্দের অর্থ মানে ভিতরে, সুতরাং সব থেকে ভিতরে যে লেয়ারটা দেখতে পাই তাকে আমরা বলে থাকি এন্ডোডার্ম। এক্টোডার্ম, মিজোডার্ম এবং এন্ডোডার্ম। ডিপ্লো মানে দুই। যে প্রাণীর ক্ষেত্রে শুধুমাত্র দুটো লেয়ার প্রেজেন্ট থাকবে, তিনটে লেয়ার প্রেজেন্ট থাকবে না, তাদেরকে বলো ডিপ্লোব্লাস্টিক। আর যাদের এই তিনটে লেয়ারে প্রেজেন্ট থাকবে তাদেরকে আমরা কি বলে থাকি? তাদেরকে আমরা বলে থাকি ট্রিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিকে কি কি অবস্থান করবে? না, এক্টোডার্ম এবং এন্ডোডার্ম। মাঝখানের এই মিজোডার্ম লেয়ারটা কিন্তু অবস্থান করবে না কাদের? না, ডিপ্লোব্লাস্টিক প্রাণীদের ক্ষেত্রে। আর ট্রিপ্লোব্লাস্টিকের কি থাকবে? দুটোই থাকবে। এবার একটা জিনিস অবশ্যই মাথায় রাখো, এক্টোডার্ম, মিজোডার্ম, এন্ডোডার্ম কোনখান থেকে শুরু হবে? যাদের অর্গান লেভেল আছে সেখান থেকে শুরু হবে। এবার তোমরা নিজেরাই ক্যালকুলেশন করতে পারবে অর্গান লেভেল কত থেকে শুরু হয়েছিল? প্লাটি হেলমিনথিস থেকে। তাহলে প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে পুরো কর্ডেট এতটা পর্যন্ত কি পাবো? ডিপ্লোব্লাস্টিক। আর তার নিচে যারা আছে তাদের আমরা কি পাবো? ডিপ্লোব্লাস্টিক। প্রশ্ন হবে, যাদের সেলুলার অর্গানেশন অর্থাৎ পরিফেরা, এদের কি আমরা ডিপ্লোব্লাস্টিক বলবো? না, দু ভাই সিলেন্টিটা টিনোফোরা এরা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক, বাকি প্লাটি হেলমিনথিস থেকে শুরু করে পুরোটা ডিপ্লোব্লাস্টিক। এই পরিফেরা সব জায়গায় একা, এর ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন কিন্তু দেখতে পাবো না, কেন? শুধু সেল আছে ওখানে, এখানে কোনো জার্ম লেয়ার আমরা দেখতে পাবো না। তাহলে এর ভিত্তিতেও কিন্তু একটা ক্লাসিফিকেশন আমরা করতে পারলাম। তাহলে কি বলছে? অ্যানিমেলস ইন হুইচ সেল আর অ্যারেঞ্জড ইনটু টু এমব্রায়োনিক লেয়ার। এই জার্ম লেয়ারটা কোথায় দেখতে পাই? এমব্রায়োনিক অবস্থায় দেখতে পাই। অ্যান্ড এক্সটার্নাল এক্টোডার্ম অ্যান্ড ইন্টারনাল এন্ডোডার্ম। তাহলে কিন্তু অবশ্যই মনে রাখো, এক্সটার্নাল মানে সব থেকে বাইরের লেয়ারকে আমরা বলবো এক্টোডার্ম, আর ইন্টারনাল মানে সব থেকে ভিতরের লেয়ারকে আমরা কি বলবো? এন্ডোডার্ম। আর এদের ইন বিটুইনে কি পাবো আমরা? মিজোডার্ম। এবার প্রশ্ন, যাদের ডিপ্লোব্লাস্টিক তাদের মাঝখানে কি থাকে? দুটো লেয়ারের মাঝখানে, তাদের দুটো লেয়ারের মাঝখানে থাকে ছোট ছোট প্যাচেস অফ সেল, যাদেরকে আমরা বলে থাকি মিজোগ্লিয়া। কি বলে থাকি? মিজোগ্লিয়া। ওকে, তাহলে এক্টোডার্ম, এন্ডোডার্ম যাদের থাকে তাদেরকে কি বলা হয়? ডিপ্লোব্লাস্টিক। এর উদাহরণ কি? এর উদাহরণ অলরেডি তোমরা মুখস্থ করেছো, সিলেন্ট্রিটা এবং তার সঙ্গে তার ভাই কে আসবে? টিনোফোরা। তারপরে কি কোশ্চেন আসলো? বলছে অ্যান আনডিফারেন্সিয়েটেড লেয়ার মিজোগ্লিয়া ইজ প্রেজেন্ট ইন বিটুইন এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম। কাদের ক্ষেত্রে দেখতে পাই? ডিপ্লোপ্লাস্টিক অ্যানিমেলের ক্ষেত্রে দেখতে পাই। তাহলে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু একটা কোশ্চেন হতে পারে, মিজোগ্লিয়া। এটা কিন্তু অবশ্যই ধ্যানে রাখবে বা মাথার মধ্যে রাখবে, মিজোগ্লিয়া ইজ নট মিজোডার্ম। এটা কিন্তু মিজোডার্ম নয়, অবশ্যই মাথায় থাকবে। একটা ছোট ছোট কিছু সেল যেগুলো এক্টোডার্ম এবং এন্ডোডার্মের মাঝে থাকে। এখন তোমরা বারবার বিস্কুট দেখেছো না, দুটো লেয়ার থেকে তার মাঝখানে কি থাকে? ক্রিম। তাহলে ক্রিমটা আগে ধরে নাও মিজোগ্লিয়া, এরকম ধরনের ধরে নাও। যদি বিস্কিটের মাঝখানে যদি বিস্কিটই থাকতো তাহলে ভাবতেন যে তিনটে লেয়ার, কিন্তু বিস্কিটের মাঝখানে ক্রিম আছে, ধরে নাও এটা হচ্ছে মিজোগ্লিয়া। ঠিক আছে, এতটা পর্যন্ত হলো। এরপর ডিপ্লোব্লাস্টিকের উদাহরণগুলো একটুখানি আমরা দেখি। বলছে দোজ অ্যানিমেল ইন হুইচ ডেভেলপিং এমব্রায়ো হ্যাজ এ থার্ড জার্মিনাল লেয়ার। থার্ড জার্মিনাল লেয়ারটা কি? মিজোডার্ম, অলরেডি পড়েছি। ইন বিটুইন এক্টোডার্ম অ্যান্ড এন্ডোডার্ম, এদের মাঝখানে অবস্থান করবে। কোথায় অবস্থান করবে? ইন বিটুইন। তাদেরকে আর কি বলবো আমরা? ডিপ্লোব্লাস্টিক অ্যানিমেল। উদাহরণ কোথায়? আমি বলেই দিয়েছি অলরেডি, প্লাটি হেলমিনথিস থেকে একদম কর্ডেটা, সেই জন্য লেখা আছে প্লাটি হেলমিনথিস টু কর্ডেটস। ওকে, এতটা পর্যন্ত আমরা কি দেখতে পাই? সম্পূর্ণভাবে হচ্ছে ডিপ্লোব্লাস্টিক অর্গানাইজেশন দেখতে পাই। এরপর পড়বো সিলম। সিলম মানে কি? সিলম মানে হলো বডি ক্যাভিটি। বেসিক্যালি বডি ক্যাভিটি বলা ভুল, বডি ক্যাভিটির চারপাশের একটা হচ্ছে লেয়ার ধরতে পারো, তাকে আমরা কি বলে থাকি? সিলম। এই সিলম সবার ক্ষেত্রে কিন্তু অবস্থান করে না। যারা তুলনামূলক উন্নত তাদের ক্ষেত্রে আমরা সিলম দেখতে পাই। যারা সিলম দেখতে পায় না তাদেরকে আমরা বলে থাকি অ্যাবসেন্ট অফ সিলম। ওটাকে যদি শর্টে লিখি হয়ে যাবে অ্যাসিলোমেট। আর যাদের সিলম দেখতে পায় তাদেরকে আমরা বলি সিলোমেট। এবার যে কোনো জিনিস জানো, অ্যাসিলোমেট আর সিলোমেটের মাঝখানে আসবে এমন কিছু জিনিস যার বৈশিষ্ট্য সিলোমের সঙ্গে মিলবে কিন্তু সিলম হবে না, তাদেরকে আমরা বলবো সিউডো সিলোমেট। তাহলে সিলোমের ভিত্তিতে কটা ভাগ পাবো? তিনটে, অ্যাসিলোমেট, সিউডো সিলোমেট এবং কি পাবো? সিলোমেট। এই অ্যাসিলোমেটে দুটো ভাগ পাবো, তিনটে ভাগ পাবো।
এবার এই সিউডোসিলোমে একটা ভাগ পাবো, তার নাম কি অ্যাসহেলমিনথিস। এ সম্পূর্ণ হচ্ছে সিউডোসিলোমেট। বাকি অ্যানিলিডা আর্থ্রোপোডা থেকে সম্পূর্ণ আমরা কি পাবো না সিলোমেট। ওকে, তাহলে দেখো কি পাচ্ছি আমরা পাচ্ছি প্রেজেন্স অর অ্যাবসেন্স অফ ক্যাভিটি বিটুইন দ্য বডি ওয়াল অর দ্য গাট ওয়াল ইজ ভেরি ইম্পর্টেন্ট ইন ক্লাসিফিকেশন। তাহলে সিলোম কিন্তু ক্লাসিফিকেশনের ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। দ্য বডি ক্যাভিটি হুইচ ইজ লাইন বাই মিজোডাম ইজ কল অ্যাজ সিলোম। তাহলে বডি ক্যাভিটি যদি মিজোডাম লেয়ার দ্বারা লাইন থাকে, অর্থাৎ ওটা দ্বারা যদি তৈরি হয়, তখন তাকে আমরা বলে থাকি সিলোম। অ্যানিমেলস পজিং সিলোম আর কল অ্যাজ সিলোমেট। একটু আগে বললাম যাদের সিলোম প্রেজেন্ট দেখতে পাবো তাদেরকে আমরা বলি সিলোমেট, আর যাদের থাকবে না তাদেরকে বলো অ্যাসিলোমেট। আর যাদের সিলোমের মতো বৈশিষ্ট্য থাকবে কিন্তু মিজোরামটা একদম কন্টিনিউয়াস লেয়ার থাকবে না, প্যাচেস প্যাচেস থাকবে, এনসিটি লাইন পড়বে এক্ষুনি, তাদেরকে আমরা বলবো সিউডো সিলোমেট। ওকে, এক্সাম্পল কি সিলোমেটের এক্সাম্পল কি? এক্সাম্পল হচ্ছে অ্যানিডিডা, মুলাস্কা, আর্থ্রোপোডা, এগানোডার্মাটা, হেমিকর্ডেটা, কর্ডেট। অর্থাৎ যত উন্নত ওই 5টা এবং 1 কর্ডেট, এই সবগুলো কিসের মধ্যে পড়বে? সিলোমেট। বলছে ইন সাম অ্যানিমেলস দ্য বডি ক্যাভিটি ইজ নট লাইন বাই মিজোডাম, ইনস্ট্যান্ট মিজোডাম ইজ প্রেজেন্ট অ্যাট স্কেয়ার্ড প্যাচেস। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কিভাবে থাকে মিজোডাম? প্রেজেন্ট নট লাইন মিজোডাম, ইনস্ট্যান্ট দ্য মিজোরাম প্রেজেন্ট আর স্ক্যাটার্ড প্যাচেস। অর্থাৎ ছোট 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 ছোপের মতো থাকে, যেমন বিভিন্ন মানুষের কুষ্ঠ হলে দেখতে পাবো ছোট ছোট ছোপ, সেরকম ছোপের মতো কে থাকে মিজোরাম। এটা কিন্তু সঠিক মিজোরাম আমরা বলি না। কোথায় থাকবে? নর্মাল জিনিস, ইন বিটুইন একটোডাম অ্যান্ড এন্ডোডাম। সাচ বডি ক্যাভিটি কল্ড অ্যাজ সিউডোসিলম। এদেরকে আমরা কি নাম দিয়ে থাকি? সিউডোসিলম। অ্যান্ড দ্য অ্যানিমেল পজেস দেম আর কল্ড অ্যাজ সিউডোসিলোমেট। মেট মানে যে পজ করে, সিউডোসিলম যার থাকে তাকে বলো সিউডোসিলোমেট, যার সিলম ছিল তাকে বলেছিলাম সিলোমেট, যা সিলোম নেই তাকে বলেছিলাম অ্যাসিলোমেট। এই ধরনের ব্যাপার। ওকে, এর উদাহরণ কি পড়েছে? এর উদাহরণ হচ্ছে অ্যাসহেলমিনথিস। ঠিক আছে, অ্যাসহেলমিনথিস। এই বানানটা অবশ্যই কিন্তু ভালো করে মনে রাখো। আমরা কিছু কিছু সময় গোলমাল হয়, তোমাদের কিন্তু গোলমাল হতে পারে। ASCHELTIMTHES, অ্যাসহেলমিনথিস। এটা কিসের উদাহরণ? সিউডোসিলোমেট। এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট। এটাই কিন্তু কোশ্চেনে দেওয়া হয়, কারণ অ্যাসিলোমেট সিলোমেট সবার মনে থাকে, সিউডোসিলোমেট পরীক্ষায় গিয়ে আর কারো মনে পড়ে না, গোলমাল হয়ে যায়। কারণ অ্যাসহেলমিনথিস সম্পূর্ণভাবে একা এটার থাকে। আমরা সবসময় প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসহেলমিনথিস দু ভাই ভেবে মাঝে মাঝে গোলমাল করে দিই, কিন্তু এটা অবশ্যই মনে রাখবে এক্সেপশনাল কেস। ওকে, বলছে দ্য অ্যানিমেল ইন হুইচ দ্য বডি ক্যাভিটি ইজ অ্যাবসেন্ট কল অ্যাজ অ্যাসিলোমেট। উদাহরণ কি পাচ্ছি? প্ল্যাটিহেলমিনথিস। প্ল্যাটিহেলমিনথিসের মধ্যে তাহলে আমরা কি দেখতে পাই? অ্যাসিলোমেট। ওকে, বাকি সিলেন্ট্রিটা, টিনোফোরা, এইগুলোর মধ্যে কিন্তু কোনো রকম আমরা সিলম দেখতে পাবো না। সিলেন্ট্রিটা, টিনোফোরার মধ্যে কোনো সিলম দেখতে পাবো না। ওকে, সিলোমের অর্গানাইজেশন আসবেই না, কারণ ওদের টিস্যু লেভেল অফ অর্গানাইজেশন, অর্গান লেভেল পর্যন্ত আসলে তবেই সেখান থেকে সিলোম শুরু হবে। ওকে, এতটা পর্যন্ত কমপ্লিট হয়ে গেছে। খুব ইম্পর্টেন্ট জায়গা পর্যন্ত আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। এরপর আমরা পড়বো সেগমেন্টেশন। সেগমেন্টেশন মানে কি? খণ্ডীভবন। সেগমেন্ট অর্থাৎ ছোট 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 যদি খণ্ড থাকে, বডির যদি ছোট ছোট ভাগ থাকে, তখন তাকে আমরা বলে থাকি সেগমেন্টেশন। আমরা দেখতে পাই এখন বর্ষাকাল, বাড়ির চারপাশে লাল লাল প্রাণী ঘুরে বেড়াচ্ছে, দেখতে পাও, যাদেরকে রেলগাড়ি বলা হয়। একটু হাত দিলে টাচ করলে গোল হয়ে যায়। ওগুলো দেখবে ছোট 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 বডির কিন্তু ভাগ আছে। ছোটবেলায় আমরা ওটাকে বলতাম রেলগাড়ি, কারণ রেলগাড়ির বগি দেখতে পাই, ওদের ছোট ছোট ভাগ আছে। এবার ওদের দেখবে প্রচুর পাও আছে, ওই নিয়ে আলোচনায় যাচ্ছি না। এই যে ছোট 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 ভাগ আছে, এটাকে বলা হয় সেগমেন্টেশন। এই সেগমেন্ট তোমরা যদি কেঁচো কোনোদিন নিয়ে থাকো হাতে, মাছ ধরার জন্য কেঁচো নিয়ে থাকো, তাহলে দেখতে পাবে কেঁচোতেও কিন্তু এই ধরনের ছোট ছোট সেগমেন্ট পাওয়া যায়। এদেরকে বলা হয় সেগমেন্টেড অ্যানিমেলস। এই সেগমেন্ট কিন্তু সবার প্রেজেন্ট থাকে না, এই কয়েকটা ফাইলাম আছে যাদের সেগমেন্ট প্রেজেন্ট থাকে। তাহলে এনসিআরটি কি বলছে? বলছে ইন সাম অ্যানিমেলস দ্য বডি ইজ এক্সটার্নালি অ্যান্ড ইন্টারনালি ডিভাইড ইন্টু সেগমেন্ট উইথ এ সিরিজ রিপিটেশন অফ দ্য লিস্ট সাম অর্গ্যান। অর্থাৎ কিছু ছোট ছোট অর্গ্যান ভাগ করে 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 এরকম ইন্টারনালি এবং এক্সটার্নালি, ভিতর থেকেও আলাদা এবং বাইরে থেকেও দেখলেও আলাদা। ফর এক্সাম্পল ইন আর্থওয়ার্ম। তাহলে এটার উদাহরণ কি পেয়ে গেলে? আর্থওয়ার্ম। একটু আগেই বললাম আর্থওয়ার্ম বা কেঁচোতে দেখতে পাবে। দ্য বডি কি বলছে না, বডি শোজ দিস প্যাটার্ন কল্ড অ্যাজ মেটামেরিক সেগমেন্টেশন। এবং যারা এটা দেখায় তাদেরকে আমরা বলে থাকি মেটামেরিজম। মেটামরফিজম নয়, মেটামেরিজম। মেটামরফিজম কিন্তু আমি অলরেডি পড়েছি কোথায়? ফ্রগ চ্যাপ্টারে। মেটামরফিজম কি জিনিস কমেন্ট বক্সে জানাও দেখি। এটা হচ্ছে মেটামেরিজম। ওকে, তাহলে সেগমেন্টেশন কিন্তু সবার মধ্যে দেখতে পাই না, সাম অ্যানিমেলস, কিছু অ্যানিমেলসের মধ্যে দেখতে পাই। ওকে, যেমন অ্যানিলিডা। এরপর হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ড কি জিনিস? এই ছবিটা দেখার জন্য একটুখানি আমি পিছনের ছবিতে ফিরে যাই। আর বেশ কিছু এখানে ছবি আছে, যে ছবিগুলো তোমাদেরকে আমি জাস্ট এটা শেষ করে নিয়ে তারপরে একবারে দেখাচ্ছি। ওকে, তা হচ্ছে নোটোকর্ড। নোটোকর্ড কি জিনিস? নোটোকর্ড হচ্ছে এমন একটা জিনিস যেটা মিজোরাম থেকে তৈরি হয়। মিজোরাম কি জিনিস জানো? একটোডাম, মিজোরাম, এন্ডোডাম, এইমাত্র বললাম না মিজোরাম। মিজোরাম ভিতরের আমাদের বডির ভিতরের যে মেন অর্গানগুলো সেগুলো তৈরি করে, যেমন মাসেল তৈরি করে, নোটোকর্ডও তৈরি করে। নোটোকর্ডটা কোথা থেকে তৈরি হয়? মিজোরাম। থাকে কোথায়? একটা শিশু যখন তৈরি হয় বা ফিটাস যখন তৈরি হয় বা যে কোনো একটা প্রাণী যখন একদম তৈরি হয়, তখন ভ্রূণের একদম উপরের দিকে ডরসাল সারফেসে থাকে।
ডরসাল মানে কি উপরের দিকে সারফেস, ভেন্ট্রাল মানে কি সামনের দিকে সারফেসকে আমরা বলি ভেন্ট্রাল, পিছনের দিকে সারফেসকে আমরা বলে থাকি বেসিক্যালি ডরসাল। তাহলে মেজোডার্ম থেকে তৈরি হয় এবং কেমন দেখতে, রড লাইক স্ট্রাকচার মতো দেখতে, লম্বা রড লাইক। তাহলে কি লিখেছে এনসিইআরটি, বলছে নোটোকর্ড ইজ মিজোডার্মালি ডিরাইভড, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। মিজোডার্ম থেকে তৈরি হয়েছে, কেমন দেখতে, রড লাইক স্ট্রাকচার, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। ফর্মড অন দ্য ডরসাল সাইড, কোথায় থাকে, এটাও কিন্তু ইম্পর্টেন্ট। এই তিনটে লাইনে কিন্তু নোটোকর্ড সম্পর্কে ঘুরিয়ে দিলে তোমার কিন্তু অ্যান্সার ভুল করার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। সুতরাং তিনটে লাইনকে খুব ভালো করে মনে রাখবে। আর জিজ্ঞাসা করবে যে জিনিসগুলো কোথায় দেখতে পাই, কোন স্টেজে দেখতে পাই, এমব্রায়োনিক ডেভেলপমেন্ট, এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। ওকে, ইন সাম অ্যানিমেলস, কিছু অ্যানিমেলসের ক্ষেত্রে দেখতে পাই, যাদের দেখতে পাই তাদেরকে আমরা বলে থাকি কর্ডেট, সেটাই পরের লাইনে লেখা আছে। বলছে অ্যানিমেলস উইথ নোটোকর আর কল এজ কোর্ডেট অ্যান্ড দোজ অ্যানিমেল হুইচ ডোন্ট ফর্ম দিস স্ট্রাকচার আর কল এজ নন কর্ডেস। তাহলে নন কর্ডেট কোটা, কর্ডেট ছাড়া বাকি যতগুলো পড়েছি 10টা, পুরো পরিফেরা থেকে শুরু করে একাইনডার্মাটা, এদের সবাইকে আমরা কি বলে থাকি, নন কর্ডেট। এবং হেমিকর্ডেট কি বলেছিলাম, কর্ডেটের কিছু কিছু বৈশিষ্ট্যকে ক্যারি করে। সেই ক্ষেত্রে হেমিকর্ডেটকে আমরা পুরোপুরি কর্ডেটও বলতে পারবো না, আবার নন কর্ডেটও বলতে পারবো না। সেক্ষেত্রে যদি হেমিকর্ডেটকে বাদ দিই তাহলে বাকি থাকছে আমাদের 9টা। কি কি হয়ে গেল, পরিফেরা, সিলেন্টিটা, টিনোফোরা, প্ল্যাটিহেলমিনথিস, অ্যাসকেলমিনথিস, অ্যানেলিডা, আর্থ্রোপোডা, মোলাস্কা, সেই সঙ্গে চলে এলো একাইনোডার্মাটা। টোটাল কটা হলো 9টা। এই 9টার মধ্যে কি আসবে, এরা 9টা কি, এরা সব হবে নন কর্ডেটস। এবং কর্ডেটস কারা, কর্ডেটস একমাত্র একটা সম্পূর্ণ ফাইলাম, যেটা নিয়ে আমরা পরবর্তীতে স্টাডি করবো। ওকে, এরপর ক্লাসিফিকেশন অফ অ্যানিমেলস আসছে, যেটা আমরা নেক্সট লেকচারে স্টাডি করবো। এই লেকচারটা যদি ভালো লেগে থাকে চ্যানেল সাবস্ক্রাইব করে দাও, বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর যে ফ্রিতে ক্লাস হচ্ছে এটা কিন্তু সবার কাছে পৌঁছে যেতে হবে, কারণ ফ্রিতে ক্লাস সব জায়গায় সবভাবে পাওয়া যায় না। আমরা যখন করাচ্ছি, আমি যখন করাচ্ছি, আমার মনে হয় সবার কাছে এই নিউজটা অবশ্যই পৌঁছে দেওয়া উচিত। পৌঁছে দাও সবার জন্য। আজকে স্বাধীনতা দিবসে এটাই একজন স্বাধীন নাগরিক হিসাবে তোমাদের জন্য আমার গিফট, যেটা আশা করি কন্টিনিউ চালু থাকবে, তোমাদের সাপোর্ট যদি আমার সঙ্গে বজায় থাকে। থ্যাংক ইউ অল।